বলা শুরু করে দিয়েছে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, अभिषेक बैनर्जी जिंदाबाद, मां माटी मानव जिंदाबाद। दीदी की तरफ से अभिषेक बैनर्जी की तरफ से आप सबको ईद मुबारक, आप सबको ईद मुबारक। নমস্কার বন্ধুরা, তো আপনারা জানেন ভোটের দিনক্ষণ কিন্তু ঠিক হয়ে গেছে। এরপর সমস্ত রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে ভোটের প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। সেই রকমই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল, বিজেপি এরাও এদের ভোটের প্রচার পর্ব শুরু করছেন। যেমন আমরা দেখলাম বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী কালীঘাটে মা কালীর পুজো দিয়ে তার প্রচার পর্ব শুরু করলেন এবং ওদিকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি রেড রোড থেকে ওই ঈদের অনুষ্ঠান থেকে তার প্রচার পর্ব শুরু করে দিলেন। এবারে সমস্ত দলেই তাদের নিজের নিজের পক্ষ থেকে তাদের মতো করে প্রচার পর্ব শুরু করেছেন। কিন্তু এই ভিডিওটা থেকে আপনারা একটা জিনিস অবশ্যই বুঝতে পারছেন যে কোন দলের কাছে কাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি, সেটা আমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারছি। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব প্রায় শেষের মুখে চলে এসছে। এখন যে সমস্ত নামগুলো অ্যাডজুডিফিকেশনে রয়েছে তাদের নিষ্পত্তি করছেন বিচারকেরা, কিন্তু এখন সেই বিচারকদেরও তাদের প্রাণের নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে এবং সেটা নিয়েই হাইকোর্টের প্রধান বিচারপতি বৈঠক করলেন, উচ্চ পর্যায়ে বৈঠক করলেন এবং সেই বৈঠক করে এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হলো যে যারা বিচারপতিরা আছেন, যারা এই ব্যাপারটা দেখছেন এসআইআর তাদের নিরাপত্তার কোনো অসুবিধা হবে না তো, বা তাদের বাড়ির লোকের নিরাপত্তার কোনো অসুবিধা হবে না তো, বা পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী কাছাকাছি আছে তো, কোনো অসুবিধা হলে তারা আসতে পারবে তো। কেন এই বিষয়টা হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণটা হচ্ছে যে এখনো পর্যন্ত 60,06,675 জন এখানে রয়েছে বিবেচনাধীন হিসাবে, তার মধ্যে নিষ্পত্তি হয়েছে 27,23,000 জনের এবং নিষ্পত্তি বাকি রয়েছে প্রায় 33 লক্ষ মানুষের। এর মধ্যে যে 27,23,000 মানুষের নিষ্পত্তি হয়েছে তাতে শোনা যাচ্ছে 10 লক্ষের মতো মানুষের নাম ইতিমধ্যে বাদ চলে গেছে। এখনো ধরে রাখুন প্রায় হাফের মতো বাকি রয়েছে, তাহলে আরো হাফ মানুষের নাম অবশ্যই বাদ যাবে, মানে ধরে রাখতে পারেন যে 20 লক্ষ মানুষের নাম বাদ যাবে। এই দুশ্চিন্তা করার পর থেকে, এই চিন্তাটা মাথায় আসার পর থেকে যারা বিচারপতিরা আছেন, যারা এটা নিয়ে নিষ্পত্তি করছেন, তাদের মনে একটা ভয় অবশ্যই ঢুকে গেছে, নিরাপত্তা নিয়ে একটা নিরাপত্তাহীনতা তাদের মধ্যে একটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জন্যই হাইকোর্টের প্রধান বিচারপতি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন, হাইকোর্টের প্রধান বিচারপতি উচ্চ পর্যায়ে বৈঠক করলেন এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে নিরাপত্তা বিষয়টা দেখা হলো। ঠিক আছে, এবারে এই যে এত নাম বাদ চলে গেল সেটা নিয়ে মমতা ব্যানার্জি আবার সরব হয়েছেন। তিনি কি বলছেন সেটা একটু আপনারা এখানে শুনে নিন, দেখুন। যতদূর শুনেছি 22,60,00,000 মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। শুনলেন তো তাহলে মমতা ব্যানার্জি কি বললেন? তিনি বলছেন যে 10 লক্ষের মতো নাম ইতিমধ্যে বাদ চলে গেছে, কিন্তু এখনো ধরে রাখুন হাফের বেশি বাকি রয়েছে। তাহলে আবারও যদি 10 লক্ষের মতো নাম বাদ যায়, মানে বুঝতেই পারছেন 20 লক্ষের মতো নাম বাদ যাবে। তখন যদি কোনো একটা হিংসা পরিস্থিতি হয় সেটাকে সামলাবার জন্যই, বা এই যারা অবসরপ্রাপ্ত বিচারপতিরা আছেন, যারা এই ব্যাপারটা দেখছেন, নিষ্পত্তি করছেন, তাদের উপর কোনো রকম যদি নিরাপত্তার অভাব ঘটে সেটা দেখার জন্য হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছেন তিনি এই বিষয়টা নিয়ে বৈঠক করলেন এবং রাজ্য থেকে তাদেরকে জানানো হয়েছে যে সম্পূর্ণ নিরাপত্তা আছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। এরপর আমি আপনাদেরকে বলতে চাই যে নির্বাচন কমিশন তারা কিন্তু এবারে পুরো খেলে দিচ্ছে। কেন বলছি, কারণ আপনারা জানেন যে একের পর এক নির্বাচন কমিশন যে স্টেপগুলো নিচ্ছে সেটা কিন্তু মমতা ব্যানার্জি একদমই দেখতে পাচ্ছেন না। তিনি জ্ঞানেশ কুমারকে তো আক্রমণ করেছে, পার্সোনাল আক্রমণ করেছেনই, তার সাথে সাথে তিনি কিন্তু নির্বাচন কমিশন কি বলবো একবার তীক্ষ্ণ ভাবে আক্রমণ করে চলছে। তিনি যেমনটা বলছেন যে এই যে নির্বাচন কমিশন এত নাম বাদ দিয়ে দিচ্ছে সেটা নিয়ে তো তিনি প্রশ্ন তুলছেনই, তার সাথে সাথে রাজ্যের যে সমস্ত আইএএস আইপিএস অফিসাররা আছেন এবং মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা নিয়েও মমতা ব্যানার্জি সরব হয়েছেন। ঠিক আছে, এবারে নির্বাচন কমিশন কি করলো, অনেকগুলো আইপিএস আইএএস অফিসারদের বদলি করে দেওয়া হলো তামিলনাড়ুতে।
তো তাদেরকে পর্যবেক্ষক হিসাবে পাঠানো হলো তামিলনাড়ুতে। এবং এদের মধ্যে আপনারা জেনে থাকবেন সিয়াদ এন আইএস, প্রীতি গোয়েল, সামা পারভিন, এরা তো আছেনই। এরা ছাড়াও আরো 15-16 জনের নাম আছে, তাদের লিস্টে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। তো এদের সবাইকে পর্যবেক্ষক হিসাবে তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রায় 50 জনের মতো এরকম আইএএস আইপিএস অফিসারদের সরব করে দেওয়া হয়েছে ভোটের দায়িত্ব থেকে পশ্চিমবঙ্গ থেকে। তো এটা নিয়ে মমতা ব্যানার্জি প্রচুর ভাবে সরব হয়েছেন এবং এটাও জানতে পারা যাচ্ছে তারা নাকি এবারে হাইকোর্ট পর্যন্ত যাবেন, যে এটা নিয়ে একটা পিএলএ মামলা দায়ের করা হয়েছে এবং এটা নিয়ে বলবেন যে কেন এদিকে সরানো হচ্ছে। তো এটা নিয়ে মমতা ব্যানার্জি আক্রমণ করতে গিয়ে তিনি এবারে নিজেই বলছেন যে পশ্চিমবঙ্গে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে এবং অঘোষিত রাষ্ট্রপতি শাসন। তো তিনি কি বলছেন আগে সেটা শুনুন, তারপর আমি এটা নিয়ে আরো আলোচনা করব। জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা, প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে, বাংলার মানুষকে এত ভয়। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, প্রেসিডেন্ট রুল করে দিচ্ছে অঘোষিত ভাবে। আচ্ছা আপনারাই বলুন, যদি প্রেসিডেন্ট রুল পশ্চিমবঙ্গে সত্যিই করা হতো তাহলে যে সমস্ত নির্দেশগুলো আসছে সেগুলো তো লোকভবন থেকে আসতো, মানে রাজ্যপাল যেখানে থাকেন রাজভবন থেকে আসতো, কিন্তু তা কি আসছে? সে সমস্ত যত প্রশাসনিক দায়িত্ব আছে, মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হবার পর বা এমসিসি লাগু হবার পর এগুলো সমস্ত দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের হাতে চলে আসে। তো নির্বাচন কমিশন তাদের মতো করে স্টেপ নিচ্ছে। কিন্তু একথা অবশ্যই বলবো, এতবার পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, এরকম করা আমরা কিন্তু নির্বাচন কমিশনকে এর আগে দেখতে পাইনি। কারণ নির্বাচন কমিশন আগের যে সমস্ত ভোটগুলো পশ্চিমবঙ্গে হয়েছে সেটা থেকে শিক্ষা নিয়ে মনে হয় এরকম ভাবে এবারে স্টেপ নিচ্ছে। এখনো পর্যন্ত 50 জনের চেয়েও বেশি এরকম আইপিএস আইএস অফিসারদের বদল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যে তাদেরকে সর করে দেওয়া হয়েছে তা নয়, অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে তারা কোনোভাবে ভোটের কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকতে না পারেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়টা সম্বন্ধে অনেকটা হয়তো জানতেন, সেই জন্য তিনি কি করতেন, তার মনে হতো যে এদিকে সর করে দিতে পারে, তো সেই সমস্ত আইএস আইপিএস অফিসারদের অন্য কোনো পদে যুক্ত করে দিতেন। এরপর কি হতো, রাজ্যের কাছ থেকে নাম চেয়ে পাঠানো হতো 3 জনকার নাম, সেই 3 জনকার মধ্যে থেকে একজনকে নির্বাচন কমিশন চুজ করতো। কিন্তু এবারে নির্বাচন কমিশন সেই সমস্ত ঝামেলার দিকে যাচ্ছে না, যেটা মমতা ব্যানার্জি অনেকবার বলছেন, আপনারা শুনবেন। তিনি বলছেন যে রাজ্যের সাথে কোনো আলোচনা না করে নির্বাচন কমিশন এসব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, একে ওকে বদল করে দিচ্ছে। এবং এ নিয়ে ক্ষোভ তো মমতা ব্যানার্জি এর আগেও একবার তুলেছিলেন, সেটা নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো সেই রকমই মমতা ব্যানার্জি আবার প্রশ্ন তুলছেন। এবার তো তিনি সরাসরি বলেই দিচ্ছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, কারণ তার এটা নিয়ে সত্যি খুব ভয় অবশ্যই ধরেছে, সেই জন্য তিনি এরকম কথা বলতে বাধ্য হচ্ছেন। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, মমতা ব্যানার্জিও সেখানে দাঁড়িয়েছেন। অনেক আবার বলছে মমতা ব্যানার্জি নাকি ভবানীপুর থেকে মেটাব্রিজ থেকে চলে যাবেন, মানে ভবানীপুরে তিনি লড়বেন না। কিন্তু আমার তো মনে প্রেস্টিজ ভাই, ওনাকে লড়তেই হবে। কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ভবানীপুরে যেরকম শুভেন্দু অধিকারীকে নিয়ে মানুষের মধ্যে একটা সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেরকম সাপোর্ট কিন্তু এবারে তৃণমূলকে নিয়ে এতটা দেখতে পাওয়া যায় না। আর তৃণমূল সেরকম ভাবে প্রচারও কিন্তু এখনো শুরু করতে পারেনি বা করে উঠেনি। আমরা 2-4টা দেওয়াল লিখন দেখতে পাচ্ছি ভবানীপুরে তৃণমূলের তরফ থেকে, কিন্তু বিজেপি জোর কদমে ভবানীপুরে নেমে গেছেন এবং শুভেন্দু অধিকারী ভবানীপুরে অবশ্যই জিতবেন, সেটা অনেক মানুষ আশা করছেন বা অনেক মানুষ প্রত্যাশা করছেন। আর তার সাথে সাথে নন্দীগ্রামের তো কোনো কথাই নেই, সেখানে তৃণমূল নিজেদের ঠিকমতো প্রার্থী পর্যন্ত দিতে পারেনি, শেষ পর্যন্ত বিজেপির একজন মানুষকে তৃণমূলে টেনে এনে পর সেখানে প্রার্থী দিয়েছেন। তো সেখানে তো শুভেন্দু অধিকারীকে কেউ হারাতে পারবেনই না। এছাড়াও এই যে শুভেন্দু অধিকারী, তিনি মহিষাদল থানায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ডাইরেক্ট যিনি ডিউটি অফিসার আছেন ওনাকে ডাইরেক্ট বললেন যে আপনাদের টাকা কিন্তু তৃণমূল দেয় না, আপনাদের বেতন দেয় ট্যাক্সের টাকার থেকে, তাই নিরপেক্ষভাবে কাজ করুন। কারণ এখানে কি ঘটনাটা ঘটেছে সেটা আমি আপনাদেরকে বলছি, তার আগে শুভেন্দু অধিকারী কি বললেন সেটা একটু আপনারা শুনুন। এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা।
বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়, বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান, অশোক স্তম্ভ লাগানো আছে, বিএনএস অনুযায়ী ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম, আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম। শুনলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন? তিনি বলছেন পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে এবং উনি ওদিকে পোলাইটলি ভাবে বলে গেলেন, মহিষাদল থানার যিনি অফিসার ছিলেন, ডিউটি অফিসার, ওনাকে বলে গেলেন যে তৃণমূলের বেতন কিন্তু তৃণমূল থেকে বেতন দেওয়া হয় না, ট্যাক্সের থেকে বেতন দেওয়া হয় এবং নিরপেক্ষভাবে কাজ করতে তিনি ওনাদেরকে জানালেন। এবং তারপর শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ করছেন যে বিজেপি করে বলে একজন বিশ্বনাথ ব্যানার্জি আছেন, তো ওনাকে টিকিট দেওয়া হয়নি, সেই জন্য তৃণমূলের থেকে এবং এই পুলিশ কর্মীরা ওনাকে ফোন করছেন এবং ওনাকে চাপ দিচ্ছেন যে উনি যেন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন এবং তাছাড়াও তৃণমূলের থেকে বা তৃণমূলের হয়ে নির্দল হয়ে যেন উনি লড়াই করেন। তো এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী সরব হয়েছেন এবং সেখানে গিয়েছিলেন এবং তার বক্তব্য পেশ করেছেন। সেখানে সেই সময় সেই অফিসার ইনচার্জ ছিলেন না, তো সেই জন্য যিনি ডিউটি অফিসার ছিলেন ওনার সাথে কথা বলে এসেছেন এবং ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অনেকগুলো বিষয় আপনার সাথে আমি তুলে ধরলাম। ভিডিওটা শেষ করব কুণাল ঘোষকে নিয়ে। বেলেঘাটে আপনারা জানেন কুণাল ঘোষ এবারে তৃণমূলের থেকে প্রার্থী হয়েছেন এবং তিনি প্রার্থী হওয়ার পর উনি কি বলছেন সেটা একটু শুনুন এবং ওনাকে একজন সিপিএম এর কর্মী জবাব দিয়েছেন। তো কি বলেছেন সেটাও আমি দুটোই পরপর আপনাদেরকে শোনাচ্ছি, আগে শুনে নিন, তারপর এটা নিয়ে আরেকটু আলোচনা করব। শতরূপ ঘোষ তো বলেছে যে আমি হারানার ভোট ময়দান থেকে পালিয়ে যাওয়া নেতাদের কথার উত্তর দিই না। আমি জানি যে আমার অনেক ঝড় জলের মধ্যে দিয়ে অগ্নি পরীক্ষা দিয়ে আসতে হয়েছে, কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মোর আস্থা রেখেছেন আর ঈশ্বর জানেন আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। এবার তফাৎটা বুঝুন, 3 বার হেরে একটা ছেলে 3 বার হেরে ভোটের থেকে পালিয়ে গেল, আর আমি যাবতীয় বিতর্ক ফেস করে অগ্নি পরীক্ষা দিয়ে জনতার দরবারে এসে দাঁড়িয়েছি। কুণাল ঘোষ পালিয়ে যাওয়ার লোক নয়। আর তোদের যদি ভাই এত গায়ের জ্বালা, ফেসবুকে বিপ্লব করছিস কেন? কুণাল ঘোষ হোম কনস্টিটিউশন দাঁড়িয়েছে, গায়ের জ্বালা আছে, ক্ষমতা থাকলে এখানে লড়ে দেয়। সর্বোচ্চ সবচেয়ে বেশি তক্কাতক্কিতে জয়টা দেখা গিয়েছে, সেই কুণাল ঘোষ আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে ক্ষমতা থাকলে ভেতরেও বেলেঘাটে এসে লড়ে দেখা। ভগবান ওনার ভালো করুক, উনি বেলেঘাটায় প্রার্থী হয়েছেন বলে আমাকে বেলেঘাটায় ডাকছেন যে আমি প্রার্থী হয়েছি, এসো আমার সাথে তুমিও প্রার্থী হও। এর আগে যখন জেলে গেছিলেন ভাগ্যিস তখন আমার কথা মনে পড়েনি যে আমি জেলে যাচ্ছি, এবার তুমি আমার সাথে জেলে চলো। ভগবানের ভালো করুক। এখন মনে করেছেন, সবসময় মনে করবেন না, আপনার সঙ্গে বেশি মেশা ভালো না, লোকে আপনার সাথে বেশি দেখলে লোকে চোর বলবে। জোকস অ্যাবাউট, বেলেঘাটায় আমাদের প্রার্থী পারমিতা রায় জেতার জন্য লড়ছেন। দেখুন, আমি কুণাল ঘোষকে নিয়ে না খুব বেশি কথা এই কারণে বলতে চাই না যে বিধানসভায় প্রার্থী যদি কাউকে দল করে তিনি প্রার্থী হয়েছেন, তার এখানে সত্যি তিনি হবে নাই বা কেন। ঘটনা হচ্ছে আমাদের রাজ্যে চুরি করে যারা যদি জেল খেটেছে, সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, জ্যোতিপ্রিয়, মদন মিত্র, সৃঞ্জয় বোস থেকে শুরু করে যারা জেল খেটেছে তাদেরকে ইডি সিবিআই জেল খাটিয়েছিল। একটা বলার জায়গা ছিল যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত, কিন্তু কুণাল ঘোষ এমন একজন যাকে মমতা ব্যানার্জি জেল খাটিয়েছিলেন। অতএব কুণাল ঘোষের ক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক চক্রান্ত নয়। কুণাল ঘোষ যে চোর এটা কিন্তু আর কেউ জানুক কি না জানুক মমতা ব্যানার্জি জানেন। মমতা ব্যানার্জির চোখে পার্থ থেকে শুরু করে, মদন থেকে শুরু করে সবাই সাধু হতে পারেন, জ্যোতিপ্রিয় মল্লিক কি সুদীপ ব্যানার্জিরা সাধু হতে পারেন, কিন্তু কুণাল ঘোষ যে চোর এটা মমতা ব্যানার্জি নিজে জানেন। এইটা জানার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এত নির্লজ্জ হন যে নিজে যাকে চুরির জন্য জেলে ঢুকিয়েছেন তাকে প্রার্থী করবেন, তাহলে এরকম একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী থাকতে একটা কুণাল ঘোষকে নিয়ে গালাগাল দিয়ে নতুন করে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। শুনলেন তো শতরূপ ঘোষ কি বললেন? তো এই কুণাল ঘোষ বেলেঘাটায় জিতবে কি? আপনারা কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর শতরূপ ঘোষ যেভাবে ওনাকে জবাবটা দিলেন সেটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর মমতা ব্যানার্জি বলছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে অঘোষিতভাবে, সেটা আপনারা কতটা সমর্থন করেন, আপনাদের কি সেটা মনে হচ্ছে সেটা অবশ্যই জানান। আর পুরো ভিডিওটা দেখলেন কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ছোট্ট চ্যানেল আমার একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, তাহলেই হবে। দেখা হবে অন্য ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নমস্কার।